বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রায় দেখবার জন্য। প্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ইতিমধ্যেই ভোট গ্রহণ শুরু হয়েছে, আজ ভোট চলছে। এবং শুধু প্রেসিডেন্ট নির্বাচনই না, আমরা জানি যে হাউস অব রিপ্রেজেন্টেটিভস, সিনেটের ১১টি পদে, কংগ্রেসের ৪৩৫টি পদে ১১ জন গভর্নর নির্বাচনের কাজও ভোটও আজকে হচ্ছে। এবং রেকর্ড পরিমাণ ভোটার আসলে আর্লি ভোটিং যেটি বলে সেটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন। এবারে নির্বাচন নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে অনেকেই মনে করছেন এটি আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা রেফারেন্ডাম এই অর্থে যে ভোটটা আসলে ডেমোক্রেটরা জিতবে না রিপাবলিকান জিতবে, তার চেয়ে বড় কথা হচ্ছে যে ট্রাম্প থাকবেন কি থাকবেন না, তাকে রাখা যাবে কি রাখা যাবে না, সেটি নিয়ে ভোট হচ্ছে বলে বিশ্লেষকদের কারো মতামত। বিগত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প সবাইকে মোটামুটিভাবে অবাক করে দিয়ে রিপাবলিকান পার্টির মনোনয়ন নিয়েছিলেন এবং আরও বেশি অবাক করে দিয়ে তিনি বিজয়ী হয়েছিলেন। যদিও পপুলার ভোটে তিনি বিজয়ী হননি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচনী ব্যবস্থা, সেই ব্যবস্থার ফলেই আসলে তিনি বিজয়ী হয়েছেন। এবং সেই ব্যবস্থা নিয়ে কেউ প্রশ্ন তুলল। অনেকেই মনে করেন যে এটি আসলে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এটি নিশ্চিদ্র ব্যবস্থা এবং এটি অনেক বেশি কার্যকর। এবং আমরা একটা প্যান্ডেমিকের বা অতিমারির সময় কথা বলছি এবং এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই মহামারী বা অতিমারি কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ম্যানেজ করলো, সেটিও ডোনাল্ড ট্রাম্পকে ভোটারদের কাছে আসলে জবাবদিহি করতে হচ্ছে। এবং আর বাইডেনকে এ বিষয়ে কিছু বলতে না হলেও তিনি কি করবেন ভবিষ্যতে এবং কত দ্রুত পরিস্থিতিটা নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, সেটি তাকে বলতে হচ্ছে। কারণ আমরা জানি যে কোভিড-19 বা করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বড় ভুক্তভোগী দেশের নাম মার্কিন যুক্তরাষ্ট্র। সবচেয়ে বেশি মানুষের মৃত্যু সেখানে হয়েছে, সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত সেখানে হয়েছে। সব মিলিয়ে এর চাইতেও বড় প্রশ্ন আছে যে গত কয়েক বছর ধরেই গোটা পৃথিবীতে এক ধরনের উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠীর উত্থান হয়েছে এবং সেখানটাতে ডেমোক্রেসি, লিবার্টি, হিউম্যান রাইটস গোটা পৃথিবী জুড়েই অনেকখানি ভুলুণ্ঠিত। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে নেতৃত্বের জায়গা ছিল, সেই নেতৃত্বের জায়গা থেকেও অনেকখানি আসলে নিজেকে সরিয়ে নিতে হয়েছে, বা ডোনাল্ড ট্রাম্প নিজে সরিয়ে নিয়েছেন। অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে ভূমিকা গোটা বিশ্বজুড়ে নেতৃত্বের যে অবস্থান, সেটি অনেকখানি ম্লান হয়েছে। সো এই নির্বাচনে আসলে কি হবে সেটি নিয়ে অনেকের মধ্যে নানা রকমের প্রশ্ন আছে। ট্রাম্পের জন্য এটি শেষ মেয়াদকাল, যদি তিনি বিজয়ী হন কাজেই তিনি আরও বেপরোয়া হতে পারেন ক্ষমতায় থাকলে। অন্যদিকে ডেমোক্রেটরা আসলে কি করবেন, বিশ্ব নেতৃত্বে বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে মর্যাদা সেটি কতটা পুনরুদ্ধার করতে পারবেন। ট্রাম্প মেক আমেরিকা ফার্স্ট অ্যাগেইন এটি বলে ভোট নিয়েছিলেন, আমেরিকার অর্থনীতিকে তিনি শক্তিশালী করবেন, সেটা তিনি কতটা করতে পেরেছেন, সেসব নানা প্রশ্ন এখনও মানুষের মধ্যে আছে এবং সেসব প্রশ্ন খোঁজার উত্তর চলছে। আমরা এখন পর্যন্ত নিশ্চিত নেই যে এই ভোট গ্রহণ শেষে যত দ্রুততার সঙ্গে অতীতে এই ভোটের ফলাফল পাওয়া যেত, এবার ততটা দ্রুত সময় পাওয়া যাবে কিনা। এই নির্বাচন চলাকালীন বা নির্বাচনোত্তর পরিস্থিতিতে কোনো রকমের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হবে কিনা, ডোনাল্ড ট্রাম্প যদি হেরে যান তিনি আদালতে যাবেন কিনা বা তিনি হোয়াইট হাউস ছাড়তে চাইবেন কিনা, এবং সেক্ষেত্রে মার্কিন সেনাবাহিনীকে কোনো ভূমিকা রাখতে হবে কিনা, এগুলো কোনোটাই আমার কথা নয়। এগুলো সবই মার্কিন রাজনীতিবিদদের নানা প্রশ্ন, নানান দাবি বিভিন্ন সময় তারা তুলেছেন, সেগুলো আমি তুলবার চেষ্টা করছি। এবং জো বাইডেনকে অনেকেই পরামর্শ দিয়েছেন যদি তিনি হেরে যান তিনি যেন কনসেশন স্টেটমেন্ট খুব দ্রুত তার সঙ্গে না দেন, কারণ লড়াইটা তাদেরকেও লড়তে হবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গত নির্বাচন থেকে আলোচনা হচ্ছে যে বিদেশিদের ইনফ্লুয়েন্স। আমরা এতদিন জানি যে বিদেশি অন্যান্য দেশের রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রভাব থাকে, কিন্তু গত নির্বাচনের পর বা ট্রাম্পের মেয়াদকালে বিভিন্ন ইস্যুতে বিদেশিরা, বিশেষ করে রাশিয়া, চায়না, তারা কি প্রভাব বিস্তার করছে সেগুলো আলোচনার মধ্যে আছে সব মিলিয়ে। এবং আমরা এও জানি যে আমাদের বাংলাদেশি অনেকেই আছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, একটা বড় সংখ্যক আছেন, তাদের অনেকে মার্কিন নাগরিক, অনেকে ভোটার, এবং তাদের কোনো ইনফ্লুয়েন্স এই নির্বাচনে আছে কিনা বা তারা কি করছে ভাবছে সেটি আমরা এই আলোচনা আনবার চেষ্টা করব। আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে দুজন অতিথি স্টুডিওতে রয়েছেন। সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশের এর চেয়ারপারসন এম শেখিল চৌধুরী, তিনি প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দীর্ঘদিন যাবৎ নানা ধরনের কাজকর্ম করছেন। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ওহাইও থেকে যুক্ত হচ্ছেন প্রবাসী চিকিৎসক ডক্টর মুশতাক মাহমুদ। আমরা এই মহামারীকালে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভোটাররা আসলে ভোট দেবার ক্ষেত্রে
কোনো বিবেচনা তাদের কাজ করছে কিনা, কি কাজ করছে এবং ভোট কেমন হচ্ছে, সামগ্রিকভাবে কি হতে পারে সেগুলো নিয়ে তার সঙ্গে কথা বলবো। ডক্টর মোশতাক মাহমুদ এবং মিস্টার শাকিল চৌধুরী, আপনাদের দুজনকেই স্বাগত তৃতীয় মাত্রা। মিস্টার শাকিল চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই, কি মনে হচ্ছে? ইতিমধ্যেই ভোট গ্রহণ চলছে আমরা জানি, এবং ছোট্ট একটি কেন্দ্রের, দুটো কেন্দ্রের ভোটের ফলাফল আমরা জানি, যেখানে ট্র্যাডিশন অনুযায়ী রাতের বেলায় ভোট হয়েছে এবং একটিতে বাইডেন জিতেছেন একেবারে নিরঙ্কুশ, 5টি ভোট সম্ভব ছিল, আরেকটিতে ট্রাম্প খানিকটা এগিয়ে আছেন বাইডেনের চাইতে। সব মিলিয়ে আসলে কেমন নির্বাচন হচ্ছে? অনেক আলোচনা, অনেক আশঙ্কার এই নির্বাচন, কি মনে হচ্ছে? আপনাকে অনেক ধন্যবাদ। অত্যন্ত উত্তেজনাপূর্ণ একটি বিশ্ব কি বলা যায় ঘটনা আজকে কিন্তু ঘটছে আমেরিকায়। কারণ আমেরিকার নির্বাচন হলেও আমেরিকা অর্থনীতির সবচেয়ে বড় শক্তি হওয়ার কারণে বিশ্বের সর্বত্রই তাদের একটা প্রভাব প্রতিপত্তি, অংশগ্রহণ রয়েছে, যে কারণে অন্য যে কোনো বিষয়ের থেকে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কে প্রার্থী, কোন প্রার্থী বিজয়ী হচ্ছেন, কোন দল নির্বাচনে সামনে আসছে, এই বিষয়টি সকলের আলোচনার দাবি রাখে। আমাদের বাংলাদেশও তার থেকে বাইরে নয়। তাছাড়া আমাদের আরও একটি কারণ আছে যে আমাদের প্রচুর প্রবাসী বাংলাদেশি আমেরিকানস আছেন যারা ওখানে নাগরিক হিসেবে আছেন এবং তারা ভোটাধিকার প্রয়োগ করেন, নির্বাচনে অংশগ্রহণ করেন, কোথাও কোথাও প্রার্থী হন। আমাদের বেশ কয়েকজন প্রার্থী স্থানীয়ভাবে স্টেট সিনেটে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ ভূমিকায় আসছে, 4 জন আমরা জানি, এবং অ্যাটর্নি পদে। এই পর্যন্ত নির্বাচনের যে প্রক্রিয়া ওখানে চলছে আমেরিকাতে এবছর, আমি যতটুকু আমার নলেজে আছে, 200 বছরের মধ্যে সবচেয়ে মানে উত্তেজনাপূর্ণ একটি নির্বাচন। 200 বছর বলেছি এই কারণে যে আমেরিকার এই নির্বাচনী আইন 200 বছরের পুরনো। সেই সময় থেকেই যদি আপনি বিবেচনা করেন, 200 বছরের মধ্যে সবচেয়ে উত্তেজনাপূর্ণ, সবচেয়ে মানে কি বলা যায় অনিশ্চিত একটি নির্বাচন। আমেরিকানরাও যেমন বলছেন, বিশ্বের সর্বত্রই এটি বলা বলি হচ্ছে। সবচেয়ে বড় যে জিনিসটি আমাদেরকে আরেকটু পেনিক করেছে, যেটি আপনারাও হয়তো দেখেছেন গত 2 দিন যাবৎ মিডিয়াতে যেমন প্রচারিত হচ্ছে, যে হোয়াইট হাউসের চারপাশে ফেন্স তৈরি করা হচ্ছে, যেটি আমরা সাধারণত এগুলো মতিঝিলে দেখেছি, বা আমাদের বঙ্গভবনের সামনের রাস্তাটিকে মোড়ক দিয়ে আটকে দেবার ব্যবস্থা দেখেছি। কিন্তু হোয়াইট হাউসের সামনে দিয়ে কিন্তু সবসময় আমরা অনেকবার হেঁটে গেছি, সেটি অত্যন্ত একটা উন্মুক্ত জায়গা ছিল, সেগুলোকে ফেন্স দিয়ে যখন বেঁধে ফেলা হচ্ছে, নিউ ইয়র্ক সহ আমেরিকার অনেকগুলো অঙ্গরাজ্যে বড় বড় সুপার স্টোরগুলো বা বড় বড় স্টোরগুলো তাদের বোর্ড দিয়ে তাদের আসা যাবার পথকে প্রতিবন্ধকতা তৈরি করছে, যাতে কোনো রকমের মব এগুলো ক্ষতি করতে না পারে। এই যে প্রবণতাটা, এটি কিন্তু সাংঘাতিকভাবে ভয়ের কারণ সকলের জন্য, আমেরিকার জন্য যেমন বাংলাদেশের সর্বত্রই, কারণ প্রত্যেক দেশের মানুষই কিন্তু সে দেশে বসবাস করেন, সুতরাং তাদেরকে এটিতে এফেক্ট করে। যে নির্বাচনে এই পর্যন্ত যে পরিসংখ্যানগুলো বা জনমত জরিপ এসছে, যে 2016 জরিপের কথা অনেকেই বলে থাকেন, 2016তে জরিপে হিলারি ক্লিন্টন, সাবেক ফার্স্ট লেডি যিনি প্রার্থী ছিলেন ডেমোক্রেট দলের, তিনি কিন্তু অনেক ভালোভাবে এগিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু তিনি শেষ রাতে তিনি আর পেরে ওঠেননি। সেখানে পপুলার ভোটে তিনি প্রায় 30 লক্ষ বেশি ভোট পেয়েছিলেন, কিন্তু ওখানে যে ইলেকটোরাল কলেজের ভোটের যে সিস্টেমটা আমেরিকাতে আছে, 270টি ইলেকটোরাল কলেজের ভোট পেতে হবে 538-এর মধ্যে, ওখানে তিনি পেরে ওঠেননি। এটিও একটা কৌশল, একটি হিসাবের একটি কৌশল আছে, ওই কৌশলে উনি পেরে ওঠেননি, যে কারণে এটি হয়েছে। শুধু তাই নয়, সেখানেও কিন্তু আদালতের একটি ছোটখাটো ভূমিকা থাকে। এর আগে আল গোর যখন হারলেন নির্বাচনে, সেই নির্বাচনে ডেমোক্র্যাট যখন তখনই কিন্তু তখন আদালতের একটি সিদ্ধান্ত এসেছিল। এবারের নির্বাচনটা এত উত্তেজনাপূর্ণ, এত আকর্ষণীয়, এত অংশগ্রহণমূলক, এবং প্যান্ডামিকের কারণে এই পর্যন্ত কিন্তু 10 কোটি মানুষ ভোট দিয়ে ফেলেছেন আমেরিকায়। আর্লি ভোট, যেটি আর্লি ভোট হয়েছে, ইন পার্সন দিয়েছেন, ব্যালটে দিয়েছেন, ড্রাইভ থ্রু ভোট দিয়েছেন, সবকিছু। কিন্তু একটা জিনিস আপনি হয়তো খেয়াল করে থাকবেন, যেটি আমরা আমেরিকার কাছে চাই না। আমরা আমেরিকাকে একটি আদর্শ গণতান্ত্রিক এবং উচ্চ ব্যবস্থাপনার দেশ হিসেবে বিশ্ব দেখতে চাই, আমরাও সেটি দেখতে চাই। আমেরিকাতে ভোট মানুষ দিতে পারবে না, এই প্রক্রিয়াকে কোর্টের কাছে নিয়ে যাওয়াটাকে আমরা আমেরিকার কালচারের সাথে আমরা এটাকে মেলাতে পারি না। আমরা আমেরিকাকে একটি উন্নত দেশ, উন্নত সমৃদ্ধ সম্প্রদায় হিসেবে মনে করি, কিন্তু এটি এখন দেখছি এই সম্প্রতি ইনকাম্বেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প,
তার একটি উক্তি আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি যে এই ভোটের এই জটিলতার কারণে তিনি কোর্টের দ্বারস্থ হবেন, ইতিমধ্যেই তিনি বলে ফেলেছেন, যেটি আমরা কিন্তু আমেরিকায় আশা করি না। অর্থাৎ আমেরিকাকে মানুষ একটু সকলের অভিভাবকত্বের কিছুটা দায় দায়িত্ব কিন্তু মানসিকভাবে আমরা সবাই দিয়ে রেখেছি। সে দেশে নানান দেশের লোক থাকার কারণেও আমরা বলি যে আমেরিকার এইটি। সেটা তো আমরা যেমন আল গোরের কথা আপনি উল্লেখ করলেন, সেখান থেকে স্মরণ করতে পারি আদালতের সিদ্ধান্ত দেওয়ার পরে তিনি বলছিলেন যে আমি অ্যাকসেপ্ট করে নিলাম, কিন্তু আমি এটা মানতে পারছি না। আবার অনেকে যখন তাকে প্রোটেস্ট করতে বলছিলেন, তিনি বলছেন যে আমি আমেরিকান সিস্টেমকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। রাইট, আমি ওই কথাটাই বলছি যে এটি কিন্তু আমেরিকান কালচার কিন্তু এটাই ছিল। এই যে আল গোর তিনি মেনে নিতে পারলেন না, আমরাও অনেকে কিন্তু সেই সময়টাতে সেই নির্বাচনটাকে যারা ঘনিষ্ঠভাবে প্রত্যক্ষ করেছি আমেরিকাতে থেকে আমেরিকার বাইরে, প্রত্যেকেই কিন্তু এই জিনিসটার সাথে আল গোরের মতামতের সাথে মোটামুটি আমরা একমত ছিলাম। এখন কিন্তু যেটি জটিলতা তৈরি হয়েছে যে ইনকাম্বেন্ট প্রেসিডেন্ট ট্রাম্প, তিনি কিন্তু খুব পরিশুদ্ধ বা পরিপক্ষ রিপাবলিকান পলিটিশিয়ান হিসেবে কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনে আসেন নাই। উনি 2016-তে যখন নির্বাচনে আসলেন, উনি কিন্তু বেশ একটা হঠাৎ করে একটা ঝড়ের মতো করে এসে কিন্তু জয় করে গেলেন। তার কাছে কিন্তু আমরা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং আমেরিকার কালচার সংস্কৃতির দৃষ্টিভঙ্গি আমরা এটাই কিন্তু সকলে কামনা করব। এখন সকলে মিলিয়ে আমাদের এটি কাঙ্ক্ষিত হবে যে আমেরিকার এই নির্বাচনের ফলাফল ইনকাম্বেন্ট প্রেসিডেন্টের পক্ষে থাকুক বা না থাকুক, গত নির্বাচনের প্রেসিডেন্ট ওবামা কিন্তু ক্ষমতায় ছিলেন, তার প্রার্থী কিন্তু জিতেও হেরে যাচ্ছিলেন, কিন্তু তখনও কিন্তু তিনি কোনো রকমের অন্য কোনো চিন্তা করেন। আমি মনে করব যে এই নির্বাচনেও ইনকাম্বেন্ট প্রেসিডেন্ট ট্রাম্প তার সেই প্রেসিডেন্সিটাকে বড় করে দেখবেন, প্রেসিডেন্ট ব্যক্তিটাকে বড় করে দেখবেন। ডক্টর মুশতাক মাহমুদ, একটু আপনার কাছে শুনতে চাইবো, কেমন নির্বাচন হচ্ছে বলে মনে হচ্ছে, বিশেষ করে ওয়াহিওতে কি অবস্থা? সালাম জিলু ভাই, আপনাদের সবাইকে শ্রদ্ধা জানাই, আমাকে আমন্ত্রণ করেছেন তার জন্য ধন্যবাদ। আপনারা আসলে অনেক কিছু জানেন, আমার চাইতে বেশি জানেন। আপনারা যা বললেন, আপনি প্রথমে যা বললেন, আমার তো মনে হচ্ছে চমৎকার ভাবে আপনি জিনিসটাকে সামারাইজ করে নিয়ে এসছেন। তো যাই হোক, আমি এখনকার পরিস্থিতি বলবো। আপনি আমাকে জিজ্ঞেস করেছেন ওয়াহিওতে কেমন ভোটাভুটি হচ্ছে। জনগণের অত্যন্ত উৎসাহ। আমি জানি না খুব যে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন মানুষজন ভোট দিন, কেন বেশি ভোট দিলে উনি জানেন যে ওনার জন্য একটু অসুবিধা হবে, কিন্তু যে কারণেই হোক এবারের নির্বাচনে আমি যথেষ্ট উৎসাহ দেখতে পেলাম। এবং আপনারা তো বলছেন যে প্রায় 100 মিলিয়ন জনগণের ভোট হয়ে গেছে আর্লি ভোটিং এ, এবং বলা হচ্ছে যে আর্লি ভোটারদের মধ্যে জো বাইডেনের ভক্তরা বা তাদের লোকজন বেশি, কিন্তু যারা ইন পার্সন ভোট দেবেন, সকালে আসবেন, যাচ্ছেন আজকে ভোট দিতে, তাদের মধ্যে হয়তোবা রিপাবলিকানদের সংখ্যা বেশি। তো দুটো মিলে যোগে বিয়োগে কি দাঁড়াবে বলাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো আমাদের এখানেও অনেকেই আর্লি ভোটিং করেছেন, দিয়েছেন। আমি নিজেও ব্যক্তিগতভাবে আগে গিয়ে ভোট দিয়ে আসছি। এর একটা কারণ হচ্ছে আপনাকে বুঝতে হবে যে এখন সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করা হচ্ছে ভোট কেন্দ্রে। আগে যে জায়গাটাতে আমরা 36 জন দাঁড়াতে পারতাম লাইন করে, সে জায়গায় এখন দাঁড়াতে হবে 6 জনকে, কারণ আপনি জানেন যে 6 ফিট করে করে একটা ডিস্টেন্স রাখা হয়। তো লাইনটা লম্বা হয়ে যাচ্ছে, ভোট গ্রহণের সময়টা বেড়ে যাচ্ছে। এই জন্যে অনেকেই মেইল ইন করেছেন, সাথে গিয়ে যাচ্ছেন, ড্রাইভ ইন করেছেন, গাড়িতে করে গিয়ে ভোট দিয়ে ফিরে আসছেন। তো নানা রকম পদ্ধতি শুরু হয়েছে, এবং আমাদের ওহাইওতে প্রায় 28 দিন আগ থেকে আর্লি ভোট দেওয়া যেত। আর বিভিন্ন বাড়ির সামনে তো আমরা ব্যানার দেখতে পাচ্ছি, ফেস্টুন দেখতে পাচ্ছি। গত বছরের চাইতে এবার যেন একটু বেশি করে মানুষজন উৎসাহী এবং আগ্রহী। তো একটা টান টান উত্তেজনা আজকে সন্ধ্যা থেকে তো আমরা সবাই টেলিভিশনের সামনে বসবো, দেখি কি দাঁড়ায়। আমরা যেটা সাধারণভাবে ধারণা ছিল যে প্যান্ডেমিকের এই সময়টাতে সবাই একটু দূরে দূরে থাকবেন, কিন্তু ভোটের ব্যাপারে আগ্রহটা এবার মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি, তাই তো? জি, এটা এবার খুবই বেশি। অলরেডি আপনি জানেন যে 43% ভোট হয়ে গেছে। সমস্ত ভোটারের 43% ভোট আর্লিতে হয়ে গেছে। এবং গত বছরের 4 বছর আগে যেটা 2016 ভোটের 73% কাস্ট হয়ে গেছে অলরেডি। আজকে বাকিগুলো কাস্টিং হবে। তো এটা আমার কাছে মনে হয় কি জানেন, যে
দুজন প্রার্থী আহামরি ভালো না, এই জন্য কম্পিটিশনটা মানে ভালো ভালোর মধ্যে না, খারাপের মধ্যে মন্দের ভালো, এরকম একটা মন্দের ভালোকে ব্যাপারটা এটাই দাঁড়িয়েছে। আর দেশের মধ্যে একটা বিভাজন এসছে, যে কারণেই হোক অত্যন্ত বড় একটা বিভাজন এসছে। আপনি যদি দেখেন ডোনাল্ড ট্রাম্পের যে ম্যানিফেস্টো এবং জো বাইডেনের যে ম্যানিফেস্টো, এরা অত্যন্ত ভিসাভিস, খুব মুখোমুখি এদের কথাবার্তাগুলো হচ্ছে। এবং ডোনাল্ড ট্রাম্প তো জাতীয়তাবাদকে, হোয়াইট সুপ্রিমিস্টিক ব্যাপারটাকে এত বেশি জাগিয়ে তুলছে, সেটা আসলে একটু শঙ্কাজনক হয়ে গেল সবার জন্য। ভালো মন্দ সবার মধ্যেই আছে, কিন্তু একজন রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়কের ভূমিকা হচ্ছে সে ভালোটাকে জাগিয়ে তুলবে, মন্দটাকে নামিয়ে দেবে, কমিয়ে দেবে। কিন্তু যে কারণেই হোক একটা উগ্র জাতীয়তাবাদী মানসিকতা দেখা যাচ্ছে। এটা হচ্ছে মানে যখন মানুষ পতন হয় তখন সেটাকে সে আঁকড়ে ধরতে চায়, একটা সাময়িক সে উত্তেজনা তৈরি করতে চায়। কিন্তু হয়তো দূরদৃষ্টির দিকে লম্বা চিন্তা করলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূমিকা গোটা বিশ্বে, এটা ওর জন্য কল্যাণ বয়ে আনবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এমনিতে ডক্টর মুশতাক, কি বোঝা যাচ্ছে যে কি আসলে হবে, মানে আবহাওয়া অন্যদের সঙ্গে কথা টথা বলে সব মিলিয়ে কি মনে হচ্ছে যে কি হবে ফলাফলটা শেষ পর্যন্ত? এটা কি অনুমান করা যায়, বা সেরকম কোনো ফ্লো যেটাকে বলি আমরা, সেটা কি দেখা যাচ্ছে কারো পক্ষে, কোনো পক্ষে? আসলে জিলু ভাই, আমার কাছে কিন্তু এখন একদম কনক্রিট মনে হয় না। এদেশের জনগণ কিন্তু একে অপরের মতামতের ব্যাপারে বেশ শ্রদ্ধাশীল, এবং আমিও আমার যে পাড়ার প্রতিবেশী আছে এদের মধ্যে কিন্তু সরাসরি বুঝতে পারি না বাইরে থেকে যে এরা কি রিপাবলিকান, এরা কি ডেমোক্র্যাট। এই ব্যাপারগুলো সহজে বোঝা যায় না, এরা খুব ভেতরে রাখে নিজেদের ব্যাপারগুলোকে। আর আমি তো ধরেন একজন অভিবাসী লোক, আমার মধ্যে এক ধরনের বায়াসনেস তো কাজ করছেই, কেননা আমি সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে থাকি এখানে। আমি চাই যে আমার একটা সরকার হোক যে আমার মাইনরিটিকে সহযোগিতা করবে। তো আমাদের মধ্যে এক ধরনের পক্ষপাতিত্ব আছে আমাদের মানসিকতার ভেতরে। কিন্তু ইস্ট এবং ওয়েস্ট কোস্টের বাইরে, ধরেন ক্যালিফোর্নিয়া কিংবা নিউ ইয়র্কে যেখানে অভিবাসী বেশি, তাদেরকে নিয়ে কিন্তু নির্বাচন হচ্ছে না। নির্বাচনটা হচ্ছে আসলে মিড ওয়েস্টে, আমরা মিডল আমেরিকাতে কি মানুষের চিন্তা ভাবনা, সেটা একটা বড় ফ্যাক্টর। আমরা জানি যে নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়া ইলেকট্রাল ভোটে অনেক বেশি জো বাইডেন পেয়ে যাবেন, এখানে কেউ কাজই করেন না, জানেন, এটা তো বলাই আছে এটা ডেমোক্রেট স্টেট। কিন্তু ওগুলোর চাইতো কিছু সুইং স্টেট আছে যেখানে খুব কড়াকড়ি প্রতিযোগিতা হচ্ছে। তো আমি সত্যি এখনো বলতে পারছি এবং না। গতবার তো সুইং স্টেটগুলো বা সবগুলি মোটামুটি ডোনাল্ড ট্রাম্প কবজায় নিয়েছিলেন, এবং শুধু তাই নয়, তিনি ডেমোক্রেট শিবিরেও বেশ ভালোভাবে হানা দিতে পেরেছিলেন গত বছর, মানে 2016-এ। সেটা বোধহয় এবার আর হচ্ছে না তার দিক থেকে, বরং উল্টো হওয়ার সম্ভাবনা বেশি। আপনাকে তাই মনে হয়? এটা খুব বলা মুশকিল, খুব খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, উইশফুল থিংকিং। জি জি জি। মিস্টার শাকিল চৌধুরী, আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি নিজে উল্লেখ করছিলেন এবং যে প্রচুর বাংলাদেশিরা এখন থাকেন নিউ ইয়র্কেই, তো প্রচুর থাকেন, এবং সেটি ডক্টর মুশতাক মাহমুদের কথা খানিকটা ইঙ্গিত এসছে যে অভিবাসীরা, মাইনরিটিরা ওইসব জায়গায় হয়তো সংখ্যা অনেক বেশি, ফলাফলটা ওরকম হবে। সামগ্রিকভাবে কি মনে হয় যে বাংলাদেশি ভোটারদের, আমার কাছে একটা, আমার নিজের একটা অবজারভেশন, যদি আমি 2016-এর কথা বলি, বাংলাদেশিরা ভোট দিয়ে, যারা প্রবাসী তারা ভোট দিয়েছে মূলত আওয়ামী লীগ আর বিএনপিকে মাথায় রেখে। আমি জানি তাদের মাথার মধ্যে আওয়ামী লীগ বিএনপি ছিল, সো তারা একটা পার্টি লাইন ঠিক করে নিয়েছে যে আমরা একে ভোট দিলে আমাদের দল, আমাদের রাজনীতি বাংলাদেশি নিরাপদ থাকবে, এরকম একটা বিবেচনা থেকে গত বছর বাংলাদেশের প্রতি। সো এবার কি মনে হচ্ছে? আমি আপনার একটু এই জায়গাটাতে একটু বলি, এটি হচ্ছে আমাদের একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। আমাদের যারা বাংলাদেশি প্রবাসী যারা আছেন, যারা বিভিন্নভাবে সংশ্লিষ্ট বিভিন্ন, এবার সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে যে ইনকামবেন্ট প্রেসিডেন্ট ট্রাম্প, রিপাবলিকানের যিনি প্রেসিডেন্ট হিসেবে যিনি কাজ করছেন, তিনি যে রক্ষণশীল দৃষ্টিভঙ্গি, যেটি আমাদের ওয়াহিয়া থেকে ডাক্তার বলছিলেন, যে উনি কিন্তু জাতীয়তাবাদের একটা
ওখানে একটা প্রবণতা তৈরি করতে সক্ষম হয়েছেন। এবং এই ন্যাশনালিস্টিক ফিলিংটা কিন্তু আমেরিকা সারা পৃথিবীকে কোনো না কোনোভাবে প্রভাব বিস্তার করে রাখে, প্রভাব বিস্তারিত হয়ে আছে তাদের মানে লিডারশিপটা সব জায়গায় মোটামুটি বিস্তৃত থাকার কারণে তারা কিন্তু ওই ন্যাশনালিস্টিক ওই ফিলিংটা কিন্তু ছিল না। এবং আমেরিকা সবার জন্য, আমেরিকান বলে তো আসলে আমাকে সবার জন্য মুক্ত, সবাইকে নিয়ে আমেরিকা। প্রতিটি আমেরিকান কিন্তু আমেরিকাকে ভালোবাসে, আমেরিকাকে প্রথমেই রাখবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমেরিকাকে পাশের সাথে প্রথমে রেখে বাকি বিশ্বের বিভিন্ন বিষয় কিন্তু তাদের সাথে সামনে ছিল। যেমন জলবায়ুর মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি কিন্তু উপেক্ষিত হয়েছে এই জাতীয়তাবাদের এই উত্থানের সাথে। আমেরিকা কিন্তু যে ওয়ার্ল্ড ওয়াইড যে ট্রেড ওয়ারটা ইনিশিয়েট করে, ইনফ্যাক্ট চায়নার সাথে যে ট্রেড ওয়ার হচ্ছে, আপনি জানেন যে পৃথিবীতে বিশ্ব অর্থনীতি টালমাটাল অবস্থা হয়ে যাবে যদি আমরা চাইনিজ এই যে ট্রেড যে রিলেশনসগুলো যদি ইন প্লেস যদি যেভাবে আছে। হ্যাঁ, এখানে আমেরিকা হয়তো ভাববে যে তাদের নিজস্ব অসুবিধা হচ্ছে, কিন্তু তার নিচের দিকে যদি বায়ার যদি আপনি চিন্তা করেন, চায়না কিন্তু যে প্রোডাক্টটা দিচ্ছে আমেরিকা কিন্তু প্রমোশন করে, আমেরিকায় প্রডিউস করে সেই প্রোডাক্ট কিন্তু আমেরিকাতে দেওয়া সেই প্রাইসে সম্ভব নয়, যেটি কিন্তু আমেরিকার জন্য অনেক ক্ষেত্রে প্রয়োজন। বর্তমান প্রেসিডেন্ট কিন্তু ব্যবসায়ী সম্প্রদায়দেরকে বেশ মানে সন্তুষ্ট করতে পেরেছেন। এবং ইদানিং এই যে বিশেষ করে স্টিমুলাস প্যাকেজের বিষয় যেগুলো এসছে, আমাদের অনেক বাংলাদেশি নর্মালি কিন্তু এরা ডেমোক্রেটদের সাথে থাকেন। উনি কোনটার সাথে থাকেন সেটি আমাদের আলোচনার বিষয় নয়, যারা মূল রাজনীতিতে আছেন এতেই আমরা কিন্তু খুশি। তারা ডেমোক্রেটদের সাথে আছেন অথবা রিপাবলিকানদের সাথে আছেন। কিন্তু অনেকেই ভাবেন যে ট্রাম্পের এই অভিবাসন বিরোধী যে অবস্থান, জাতীয়তাবাদী যে চিন্তা চেতনা এবং যিনি অশ্বেতাঙ্গদের প্রতি যে এরকম একটু অনীহামূলক আচরণ, অথবা আপনি ধর্মের প্রতি বিশেষ করে ইসলাম ধর্মের প্রতি তার যে একটু দূরত্ব বজায় রাখার কথাবার্তায় যে বিষয়গুলো উনার মুখের আটারেন্সে যেগুলো আসে, সেগুলোর কারণে বাংলাদেশি বা মুসলিম ভোটারদের একটা হওয়ার কথা ছিল, ওনার থেকে অনেক দূরে থাকবার কথা ছিল, সেটি কিন্তু নেই। কিছু কিছু জায়গাতে আমি দেখেছি বাংলাদেশিরা কিন্তু তার ভোটের জন্য কাজ করছে, ক্যাম্পেইন করছে। প্রোগ্রামে দেখলাম যে উনি বাংলাদেশ কোথায় সেটি নিয়ে উনি একটা কথা, আপনি মনে আছে বাংলাদেশ কোথায়, এটি যদি আমেরিকার প্রেসিডেন্ট যদি বলেও থাকেন, আমি বলবো যে কিছুটা হয়তো এগুলো মানে খেলো করবার প্রবণতা হতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশ কোথায় বা ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার বাংলাদেশ কোথায় এখন জানে না, বাংলাদেশ কিন্তু এখন আর সেই জায়গায় নেই। আমি এটাই বলেছি যে তার মানসিকতার কারণে হয়তো তিনি বোঝাতে চেয়েছেন আর ওটা একটা কাউন্টেবল জিনিস নেই, হয়তো তাই হয়তো সত্যি। কিন্তু আমরা কিন্তু জাতি হিসাবে কিন্তু বাংলাদেশিরা ভোট দিচ্ছে এবং তার পক্ষে কিন্তু ক্যাম্পেইন করছে, তারা ফান্ড রেজ করছেন। আমার কাছে এটি ভালো লাগছে যে ঘরে বসে না থেকে এই আওয়ামী লীগ আর বিএনপি বা বাংলাদেশের রাজনীতি ওখানে না করে মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ করছেন, যার ফলে বাংলাদেশ কিন্তু সামগ্রিকভাবে উপকৃত হতে বাধ্য। কারণ এই পরিস্থিতিটা আমেরিকার রাজনীতির মূল যে মানে চেতনা ছিল, বাইপার্টি তাদের সেই রাজনীতি থাকলেও পরমত সহিষ্ণুতা ছিল, কিন্তু এই কিছুদিন আগে ডেমোক্রেটদের গাড়ি আটকে দেওয়ার যে প্রবণতা রিপাবলিকানদের মধ্য থেকে যেটি আমরা পত্রপত্র টেলিভিশনে দেখেছি, এটি কিন্তু কাম্য নয়। এই জিনিসটি কিন্তু আমেরিকাতে নেই। আমেরিকাতে কিন্তু আপনি কোন দলের এমপি, কোন দলের সমর্থক, কোন দলের প্রেসিডেন্ট, ওইটার থেকে বড় কথা আপনি প্রেসিডেন্ট ছিলেন, আপনি একজন সিনেটর, আপনি কংগ্রেসম্যান। এই মানসিক এই মূল্যায়নটা তারা করতেন। আমরা কিন্তু আশা করব সেই মূল্যায়ন থাকবে এবং সেই মূল্যায়নের থাকার ভিত্তিতেই আমরা বলবো বাংলাদেশিরা ডেমোক্রেটকে সমর্থন করবে তার ব্যক্তি পছন্দের কারণে, অথবা ট্রাম্পকে করবেন সেটি তার ব্যক্তি পছন্দ হতে পারে, কিন্তু মূলধারার রাজনীতিতে তারা মূলধারার রাজনীতিতে থাকুক, আনন্দের বিষয়। সেটি হচ্ছে মূল কথা, যে তারা মূলধারায় থাকুক সেখানকার। যেমনটা ডক্টর মুশতাক মাহমুদ বলছেন, যেখানে সেকেন্ড ক্লাস সিটিজেন না, তারা ওটাই মনে করবেন যে আমেরিকাই তার দেশ এবং সেখানটাতে তিনি ওই ভাবেই নিজেকে যুক্ত করবার চেষ্টা করবেন। ডক্টর মাহমুদ, আপনি কিছু বলবার থাকলে বলবেন। আমার আপনার কাছে অন্য বিশেষ প্রশ্ন আছে এই জায়গায়। আমি এই জায়গাটাতে একটা কথা বলি। আপনারা বলছেন যে বাঙালি বা বাংলাদেশি কিংবা অভিবাসী যারা কিংবা মুসলিম, এগুলো কিন্তু সমস্ত জনগণের তুলনায় পার্সেন্টেজ খুবই কম, খুবই কম। এরা কিন্তু খুব এবং বলাই হয়ে থাকে যদি পার্সেন্টেজটা 2% না হয় মোট জনসংখ্যার বা ভোটারের, তাহলে আসলে তাদের কোনো ইনফ্লুয়েন্স থাকে না। আমরা বাইরে থেকে আবেগান্বিত হয়ে অনেক কথাই বলতে পারি, কিন্তু রাজনীতির সমীকরণ, ভোটের সমীকরণ সম্পূর্ণ ভিন্ন। আমরা দূরে বসে বলতে পারি যে বাংলাদেশকে অবমাননা করলো, এতে ট্রাম্পের ভোটে জেতা না জেতার কিছুই এসে যায় না সত্যি বলতে কি। তবে একটা কথা বলি, যেটা খুব আগে বলা হতো যে আমেরিকা হচ্ছে মেল্টিং পট,
মানে সব দেশ থেকে সবজন লোকজন এসে মেল্ট হয়ে যাবে, একটা একটা সবাই মিলে এক হয়ে যাবে। কিন্তু এখন বলা হচ্ছে যে না, মেল্টিং পট নই আমরা, আমরা হচ্ছে একটা স্যালাড বোলের মতো। আমরা সবাই মিলে মিশে একটা ভালো উপাদেয় খাদ্য তৈরি করব। যে টমেটো সে টমেটোই থাকবে, যে লেটুস পাতা সে লেটুস পাতায় থাকবে, যে পেঁয়াজ সে পেঁয়াজই থাকবে। আমরা বিভিন্ন দেশ থেকে এসে সবাই একটা স্যালাড বোলের মতো হয়ে আমরা একটা চমৎকার একটা উপাদেয় খাদ্য বস্তু তৈরি করব। মানে এটা একটা উপমা দেওয়া হয় আর কি। কিন্তু ট্রাম্প সরকার যখন তিনি করোনাতে পরাজিত হয়ে গেলেন, পর্যদস্ত হয়ে গেলেন, দেখলেন যে তার ইকোনমিটা পড়ে যাচ্ছে, তখন তাকে বেঁচে থাকার খড়কুটো হিসেবে ওই হোয়াইট সুপ্রিমেসিকে ধরতে হলো যে আমাকে তো ইলেকশনে জিততেই হবে, আমি কোনোভাবেই তো শেষ মুহূর্তে করোনা এসে তো আমার ভরাডুবি করে দিয়ে গেল। তখন সে পাগল পড়া হয়ে গেল, পাগল পড়া হয়ে গিয়ে এখন উন্মাদের মতো বিভিন্ন রকম কথাবার্তা বলছে। অন্যদিকে বাইডেন সরকারও কিন্তু কি করবেন, কি করতে পারতেন, ভবিষ্যতে কি করবেন করোনা নিয়ে, সেটা নিয়েও তার কিন্তু কোনো কনক্রিট কথাবার্তা নাই। তো এটা একটা বেশ অসুবিধায় ফেলে দিয়েছে দুটো পদপ্রার্থীকে। আমার মনে হয় সে কারণেই সবাই শেষ মুহূর্তে চেষ্টা করছেন কোনো একটা ট্রাম্প কার্ড ব্যবহার করে যদি অ্যাটলিস্ট হোয়াইট হাউসে যাওয়া যায় ৩রা নভেম্বরে, সেজন্য সবাই কিছুটা উন্মাদের মতো ব্যবহার করছেন। আমেরিকার যে ভাবমূর্তি, যেভাবে ইলেকশন হয় একটা আনন্দময়, একটা গণতান্ত্রিক ভাবে, সেই জিনিসটা কমে এসছে বলেই মানুষজনও আগ্রহ নিচ্ছে যে দেখি কি করতে পারি। এটাই আমার কাছে মনে হচ্ছে। ডক্টর মুশতাক, একটু আপনি আমাদেরকে বলবেন যে এই একজন চিকিৎসক হিসেবে এটি আপনার কাছে জানতে চাওয়া যে এই প্যান্ডেমিক বা কোভিড-19 আসলে এই নির্বাচনে কি ধরনের প্রভাব ফেলছে বা কি ধরনের প্রভাব ফেলবে ভোটারদের মনস্তত্ত্বে, ভোট দেওয়ার ক্ষেত্রে, একটু আপনার কাছ থেকে বুঝতে চাই আমি। যারা ভোট দিতে যাচ্ছেন তাদের প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ মারা গেছেন, এই অকাল মৃত্যু হয়েছে। বলা হচ্ছে যে অনেক বৃদ্ধ লোক মারা গেছেন, তারা তো মারা যেতেনি, কেউ কোভিডের কারণে মারা গেছেন। তারপরেও এক ধরনের শোকগ্রস্ত মন নিয়ে তারা ভোট দিতে যাবেন এবং তারা নিশ্চিতভাবে জানেন যে ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতার কারণেই তার কোনো স্বজন মারা গেছে। আবার সেই পরিবারেই দেখবেন যে চাকরি বাকরি হারিয়ে পরিবারের যিনি প্রধান তিনি হয়তো ঘরে বসে আছেন, তাদের মধ্যে একটা অভাব আছে। তো যে ভোটার, তার মধ্যে একটা দোদুল্যমানতা কাজ করছে এবার, যে একজন মৃত্যুর কারণে আমি দুঃখিত, আবার আমার কাজ হারিয়ে গেছে সে কারণেও আমি দুঃখিত, কোথায় যে যাবে। তো এই দুটো জিনিসকে ভিত্তি করে দুই সরকার, দুই পদপ্রার্থী, দুই পক্ষ চেষ্টা করছেন যে কিভাবে হবে। জো বাইডেন চাচ্ছেন যে মৃত্যুটাকে খুব বড় করে ধরে, ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতাকে বড় করে ধরে তাকে ব্যর্থ প্রমাণ করতে চাইছেন। আর ডোনাল্ড ট্রাম্প বলছেন যে হ্যাঁ মৃত্যু হয়েছে, কিন্তু তারপরেও তো আমি লকডাউন দিইনি, তোমার স্বামীকে আমি কাজে পাঠিয়েছি, তোমার স্বামী তোমার জন্য ঘরে খাওয়া নিয়ে এসছে, আমি এটা কন্টিনিউ করব। এই একটা মানসিক দ্বন্দ্বের মধ্যে নিয়ে ভোটাররা যাচ্ছেন। তো শেষ পর্যন্ত তারা কাকে ভোট দেবেন এটা নির্ভর করবে ঠিক ভোট দেওয়ার মুহূর্তে তার মনের মধ্যে কি খেলা করছে। তো এই জন্যই আসলে এবারের নির্বাচনটা একটু মানে সরাসরি না। আপনি নিজে কি মনে করেন একজন চিকিৎসক হিসেবে যে প্যান্ডেমিক মোকাবেলায় কি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ব্যর্থ হয়েছে, বা তাদের কি আসলে আরো কিছু করবার ছিল কিনা? এবং ট্রাম্প যেটি বলছেন যে তিনি জীবিকার ব্যবস্থাটাও নিশ্চিত করেছেন, ওই জায়গায় কোনো বাধা আরোপ করেন বা বিঘ্ন সৃষ্টি করেননি। সো আপনার কাছে কি মনে হয় সব মিলিয়ে যে এই জায়গাটা আসলে কি ট্রাম্প প্রশাসন কতটা ব্যর্থ, মানে আমি ভোটাররা আসলে কিভাবে শেষ পর্যন্ত নিচ্ছে সেটা বোঝার জন্য জানতে চাইছি। আমার তো মনে হয় যে নেতৃত্ব চরমভাবে ব্যর্থতা দেখিয়েছেন এবং ট্রাম্প সরকার আসলে তার প্রথম দিকের একটা অঙ্ক ভুল হওয়াতে সেটাকে সে মানে স্বীকার না করে একের পর ভুল করে যাচ্ছে। সে যদি প্রথমে বুঝতো যে তার ধারণাটা ভুল হয়েছে, তাহলে আমি সংশোধন করে নিই, তারপরে সে এগিয়ে যেতে পারতো, কিন্তু সেটা না করে সে আরো ভোগান্তির সৃষ্টি করেছে।
একটু যদি পিছিয়ে যায়, আপনি জানেন যে প্রথম দিকে যখন তাকে বলা হলো যে মহামারী কিন্তু আসবে, তুমি সাবধান হয়ে যাও, সে এটা ভালো করে জেনেই করোনাকে একেবারে সে কোনো পাত্তাই দিল না। সে বলল যে জনগণের মধ্যে প্যানিক হবে, আমার কলকারখানা বন্ধ হয়ে যাবে, আমি এসব কিছু বলবো না, আমি সব চালিয়ে যাব। এই যে প্রথম ভুলটা উনি করলেন, তার হিসেবে মিলল না, তখন থেকেই তিনি একটার পর একটা মিথ্যে ঢাকবার জন্য নতুন নতুন অজুহাত তৈরি করলেন। তারপরে যখন দেখলেন যে না, আসলে রোগটা তো এসে গেল, রোগটা বাড়ছে, নিউ ইয়র্কের লোক বেসুমার মরে যাচ্ছে, তখন তিনি বললেন কি যে না, এটা সবই চায়নার দোষ, আমি এখনো খুব ভালো, চায়না এবং হু মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমি ভালো, আমি ঠিকই সবকিছু ম্যানেজ করব। এটা করেও তার মধ্যে রোগটা কমাতে পারলেন না, আরো মানুষজন মারা যাচ্ছে, রোগ এসে যাচ্ছে। তখন সে গেমটা খেললো যে ভ্যাকসিন, একটা ভ্যাকসিন তো এসে যাচ্ছে, এই যে দেখেন ভ্যাকসিন এসে গেল, আমাকে ভোট দিন, আপনারা ভ্যাকসিন পেয়ে যাবেন, ওষুধ পেয়ে যাবেন। এটাও তার একটা মিথ্যে চাল। সমস্ত চালগুলোই হচ্ছে তার এই 3রা নভেম্বরের ইলেকশনে জেতার জন্য। তো মানুষ এগুলো বোঝে, সত্যি এখানকার মানুষ অত্যন্ত সচেতন, হয়তো তারা প্রকাশ করে না, কিন্তু এই গেমগুলো ওরা বোঝে। তো সেই হিসাবে ওদের মধ্যে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া আছে ট্রাম্পের এগেনস্টে, যে একের পর এক সে মিথ্যা এবং ধোঁকাবাজি দিয়ে যাচ্ছে জনগণকে। তবে এটাও সত্য যে পাশাপাশি আসলে বাইডেনেরও খুব পরিষ্কার বক্তব্য নেই যে তিনি যদি এই জায়গায় হতেন তিনি আর কি করতে পারতেন, অন্য কি ভালো কিছু করতে পারতেন, সেটাও জনগণ কিন্তু পরিষ্কারভাবে বাইডেনের কাছ থেকে পায়নি। তো সেটাই বাইডেনের বোধহয় একটু দুর্বলতা। চৌধুরী, আমি এই জায়গাটাতে যদি বলি 2,36,000-এর বেশি আমেরিকান মারা গেছে এই করোনার কারণে। যিনি ঘরে মানে ওই যে স্টিমুলাস প্যাকেজের 7 দিনের পয়সা পেয়েছেন বা $1,200 টাকা পেয়েছেন, এটির একটি চিত্র, একটি তাৎক্ষণিক একটি আনন্দ আছে। আর যার ঘরে একটি মৃত্যু এসছে, যেটি উনিও বলছিলেন, তার ঘরে সারা জীবনের জন্য একটি ক্ষয় হয়েছে। এবং এই ক্ষয়কে কোনো আমেরিকান, বিশেষ করে যারা এফেক্টেড, যারা মানসিকভাবে, কেউ বলবে না যে তার প্রেসিডেন্ট প্রপার অ্যাকশনটা এর মধ্যে করেছেন। যে কথাটি উনি বলছিলেন, ডাক্তার হিসেবে উনি আমাদের থেকে আরো অনেক ভালো জানেন, যে উনি জিনিসটাকে চেপে গেছেন অর্থনীতির যে সফলতা তার, যেহেতু উনি একজন বাণিজ্যিক ব্যক্তি, মূলত রাজনীতির থেকে উনি বাণিজ্যিক ব্যক্তি, এটাই বড়। এবং এই বাণিজ্যিক ব্যক্তি হওয়ার কারণে ওনার ব্যক্তিগত কিন্তু অনেক রকমের ইনকনভিনিয়েন্সগুলো চোখের সামনে আসছে। এখন যেভাবে উনি মরিয়া হয়ে এটা থাকবার চেষ্টা করছেন, আমি আমেরিকার প্রেসিডেন্সিকে বলছি না, আমি আমেরিকার প্রেসিডেন্ট একজন ব্যক্তিতে যে অবস্থান এসে গেছে, প্রেসিডেন্সি ছেড়ে প্রেসিডেন্ট মানে ব্যক্তিতে এসছে, সেই জায়গাটা আমেরিকার সাথে কিন্তু আমেরিকানরা পছন্দ করবে না। আজকে হোয়াইট সুপ্রিমেসি এগুলো হচ্ছে কি ভোটের একটা রাজনীতির একটা খেলা, যে আমি, কারণ ওখানে শ্বেতাঙ্গ ভোটার বেশি, প্রায় 60-70% ভোট হচ্ছে বোধহয় হোয়াইট ভোট, আর বাকি অশ্বেতাঙ্গ হচ্ছে 30-35%। এরা যখন মনে করবে না যে আমি দিস ইজ আমেরিকা, তারা আগে বলতেন কালো হোক আর সাদা হোক যাই হোক, বলতেন দিস ইজ আমেরিকা। এখন দিস ইজ আমেরিকা বা এই আমেরিকার যে এই জাত্যাভিমান, তারা যে টোটাল আমেরিকান হিসেবে যে চিন্তাটা তাদের মধ্যে ছিল, এই চিন্তাটাকে কিন্তু স্প্লিট করে ফেলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবং উনি করার কারণে এখন তাদের সমাজে এই বিভাজন কিন্তু আরো বড় হচ্ছে। এই নির্বাচনটাকে নিয়ে সংঘাতের আশঙ্কা কেন করছে বিশ্ববাসী? ওখানে আইন আছে, কানুন আছে। আমাদের দেশ বা অন্যান্য তৃতীয় বিশ্বের দেশগুলোর মতো বা উন্নয়ন বা অনুন্নত দেশগুলোর মতো সেখানে কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিন্তু দল নির্ভর নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিন্তু তার প্রাতিষ্ঠানিকভাবেই সে পরিচালিত হয়। FBI কিন্তু কোনো সময় সিদ্ধান্তটা হয়তো প্রেসিডেন্টের দেখতে লাগতে পারে, কিন্তু পুরো অর্গানাইজেশন কিন্তু তার রাষ্ট্রীয়ভাবেই তার পরিচালিত। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প কি বলবেন বা প্রার্থী বাইডেন কি বলবেন, এটা কিন্তু তারা দেখবে না। তারা তাদের নিজস্ব কাজের যে তাদের যে আছে, সিস্টেম আছে, সিস্টেম দিয়ে কাজ করতে থাকেন সাধারণত সবগুলো জাতীয় প্রতিষ্ঠান। আমরা সেই জন্য বলবো যে এখন যে খেলাগুলো হয়েছে, উনি যে কথাটা বললেন, আমেরিকান মানুষগুলো বুঝে, কিন্তু আমেরিকানদের নিজস্ব এই যে শ্বেতাঙ্গ সুপ্রিমেসি, যেটাকে শ্রেষ্ঠত্ব, সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প যে কার্ডটি খেলেছেন, এটি অনেকের মধ্যেই ঢুকেছে। যেমন আজকে যদি আপনি এখানে যদি অমুসলিম এবং মুসলিমের চিন্তা যদি হয়, আপনি, আমি বা আমরা যারা মুসলমান আছি, আমরা স্বাভাবিকভাবেই চিন্তা করি মুসলিম যদি বিজয়ী হয়, এটি তো স্বাভাবিকভাবে চিন্তা থাকে। আমেরিকাতে কিন্তু সেই জিনিসটা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এনে তিনি এখানে কিন্তু সফল হয়েছেন গত 2016-তেও। এইটি বলেই তিনি সফল হয়েছেন। আজকে অশ্বেতাঙ্গ, আজকে এই যে প্রায় 10 কোটি যে ভোটার, প্রায়
26 কোটি ভোটের মধ্যে যে 10 কোটি ভোটার যে ইতিমধ্যে ভোট দিয়েছেন, এটিও কিন্তু তাদের দেয়ালে পিঠ লেগে যাওয়ার একটা প্রবণতা থেকেই কিন্তু এসছে। তারা বলতে চাচ্ছেন যে সিস্টেমের মধ্যেই যে রেসিজম যা কাজ করছে সেখান থেকে তাদের বেরিয়ে আসতে হবে। পুলিশ বা শ্বেতাঙ্গ পুলিশ, অশ্বেতাঙ্গ মানুষকে আক্রমণ, অশ্বেতাঙ্গ মানুষ কর্তৃক পুলিশের প্রতি আক্রমণ, এই জিনিসগুলো কিন্তু আমেরিকাতে কিন্তু ব্যাপক ছিল না। আমেরিকাতে এই সব ঘটনা প্রবাহ প্রতিদিন অসংখ্য ঘটে, প্রতিদিন ঘটে, বছরের প্রতি সময়ই ঘটে, কিন্তু এটি এত চোখে আসতো না। চোখে আসছে যখন শ্বেতাঙ্গ সুপ্রিমেসিটাকে বড় করে সামনে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে রাজনৈতিক কারণে। এটি কিন্তু রিপাবলিকানরাও, আমি যদি ভুল না করে থাকি, অতীতের রিপাবলিকান রাজনীতিতেও কিন্তু সেই জিনিসটি ছিল না, কিন্তু তারা হয়তো কনজারভেটিভ একটা অ্যাটিটিউড ধারণ করতেন, কিন্তু এইটাকে এত ফলাও করে এটিকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা, প্রেসিডেন্ট ট্রাম্প বা ব্যবসায়ী টার্নড ইনটু এ পলিটিশিয়ান প্রেসিডেন্ট হয়েছেন, তিনি যেভাবে এটিকে ব্যবহার করেছেন। এখন আমরা ধরি যে সেই কারণেই যেহেতু 60-70 ভোটের তার একটা ক্যাপিটাল ওখানে আছে, শ্বেতাঙ্গ ভোটারের ক্যাপিটাল আছে, সেখান থেকে হয়তো উনি বেরো হয়ে আসতেও পারতে পারেন। যদি বের হয়েও যান, আমরা কিন্তু আশা করব, আমরা চাইব আমেরিকান সমাজ তার সার্বজনীন যে চরিত্র এবং বিশ্বে কিছুটা অভিভাবকত্ব যেটি অনেকেই যা যেভাবে আমরা মেনে নিচ্ছি, সকলেই মেনে নিচ্ছি, সেটি রক্ষা করবার জন্য আন্তর্জাতিক একটি চরিত্র কিন্তু আমেরিকার পলিটিক্স এবং আমেরিকার প্রেসিডেন্টের থাকতে হবে। হোয়াইট হাউস অ্যাডমিনেরও কিন্তু সেই জায়গাটা থাকতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের আমরা একটা জিনিস খেয়াল করেছি, উনার সময় 4 বছরে তার অ্যাডমিনে এত পরিবর্তন তিনি করেছেন, মানে এটি একটি অস্থির অবস্থা কিন্তু বিরাজ করেছে। আপনারা দেখেছেন প্রেস উইঙ্গে, তারপরে অ্যাডমিনে, তার প্রিন্সিপাল, সর্বত্রই যেন কিন্তু এটা অস্থিরতা। অর্থাৎ তিনি কিন্তু তার পার্টিকেও কিন্তু, আমরা এই কিছুদিন আগে পত্রপত্রিকায় দেখেছি, কিন্তু রিপাবলিকানদেরকেও কিন্তু তিনি যথেষ্ট যে গুরুত্ব দিয়ে যে তিনি করেছেন বা তাদের রাজনীতিটাকে, তাদের দর্শনটাকে সামনে গিয়েছেন, তার পরিবার পরিজনেরও যারা ছিলেন তারাও কিন্তু যেসব খবর বেরিয়েছে সেখানেও কিন্তু রিপাবলিকান পার্টিকেই কিন্তু মাঝে মাঝে তিনারা ছোট করেছেন বা তাদেরকে দেখেছেন। আমরা কিন্তু রিপাবলিকানকে ছোট করতে চাই না সাধারণ মানুষ হিসেবে, আমরা কিন্তু ডেমোক্রেটদেরকে ছোট করতে চাই না। আমরা একটা ভালো রাজনৈতিক পরিবেশ চাই, যে পরিবেশ থেকে আমেরিকা নেতৃত্ব বলিষ্ঠ হবে, শক্তিশালী হবে। চায়নার ভ্যাকসিনের কথা বলে, চায়না ভাইরাস বলে আরেকজনের সাথে দোষ চাপিয়ে দিয়ে আমি শুধু রাজনীতির কারণে এতগুলো মানুষ মারা যাবে, এই যে প্রিকশন, এই যে আপনার মাস্ক পরিধান, এই যে সোশ্যাল ডিস্টেন্সিং, এগুলোকে রাজনীতির হাতিয়ার হিসেবে করে ফেলা হয়েছে। এগুলো তো একটা প্রাকৃতিক দুর্যোগ, আমি বলবো মানুষ সৃষ্ট হোক আর প্রাকৃতিক সৃষ্টি হোক, একটি দুর্যোগ এসছে। এটিকে মোকাবেলা করবার জন্য আপনাকে পরিপূর্ণ প্রস্তুতি এবং সায়েন্সকে মানতে হবে। এই যে সায়েন্সকে না মেনে আপনি যদি খালি ইকোনমিকে নিয়ে দৌড়ান, আমরা একটা পোস্ট প্যান্ডামিক একটা কনফারেন্স করেছিলাম, আপনি হয়তো শুনে থাকবেন, সেখানে কিন্তু কথাটা এসেছিল যে সায়েন্স অ্যান্ড ইকোনমির যে কনফ্লিক্ট হচ্ছে, এটাকে কিভাবে অ্যালাইন করে একটা লিডারশিপ যেতে পারে, সেটি হচ্ছে প্রুডেন্ট লিডারশিপ। আমেরিকার কাছে কিন্তু আমরা সেই লিডারশিপ আশা করি। আজকে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পরে যিনি আসবেন, তার কাছে, বাইডেনের কাছে সুবিধা হলো তাকে পরীক্ষায় বসতে হয় নাই, পরীক্ষায় বসছিলেন না, তিনি পরীক্ষার প্রার্থী ছিলেন না, কিন্তু ইনকামবেন্ট প্রেসিডেন্ট পরীক্ষা দিয়ে ফেল করেছেন, মানুষ এটাই দেখছে যে উনি পরীক্ষা দিয়ে ফেল করেছেন। আরেকজন পরীক্ষায় অবতীর্ণ হয় নাই, তাকে এখন অবতীর্ণ করে দেখতে পারতে পারি। ভোটে যাই ফলাফল হোক, আমরা চাইবো এই সুপ্রিমেসিগুলো, এই যে শ্বেতাঙ্গ অশ্বেতাঙ্গ বা আমেরিকার সম্পদ বিশ্বব্যাপী নিচ্ছে, আপনি যদি সারা দেশে সারা পৃথিবীতে যে আপনার লিডারশিপটা বাস্তবায়ন করতে চান, মাঝে মাঝে তো মসজিদ মন্দিরে আপনাকে দান খয়রাত করতে হবে। ঠিক আমেরিকারও লিডারশিপটা যদি তারা যদি তাদের সুপিরিয়রিটিকে যদি বজায় রাখতে চান বিশ্বব্যাপী, আমরাও চাই কোথাও না কোথাও একটা কিছু একটা গার্জিয়ানশিপ থাকুক। এটি যদি থাকে, সেটি যদি পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ সম্মানবোধ নিয়ে যদি করতে হয়, তাকে কিন্তু গ্লোবালাইজড থাকতে হবে। আমেরিকাকে আমরা চাই গ্লোবালাইজ থাকুক। আমেরিকা কিন্তু এখন ন্যাশনালাইজড হয়ে গেছে। এই ন্যাশনালাইজড আমেরিকা কিন্তু বিশ্ব চায় না, আমরা চাই। আমরা গ্লোবালাইজেশনের পৃথিবীতে গেলাম আর আমেরিকা ফিরে গেল তার ওন ভিলেজে, তখন কিন্তু আর গ্লোবাল ভিলেজ থেকে আমি সরে গেলাম। এখন কিন্তু পৃথিবীর কোথাও বিস্তৃত যেভাবে হয়েছে, সায়েন্স যেভাবে বিকাশ করেছে, এই কারণে আমাদের কিন্তু সকলকে কিন্তু গ্লোবাল হতে হবে। জলবায়ু পরিবর্তন সহ যত আন্তর্জাতিক সমস্যা আছে প্রত্যেকেই এটাকে শেয়ার করতে হবে তার যার জায়গা থেকে। ডক্টর মুশতাক মাহমুদ, আপনার কাছে কি ধরনের আশঙ্কা আছে? নির্বাচনকে ঘিরে তো অনেক রকমের আশঙ্কা, কোর্টে যাবে, রাস্তায় কি হবে, সেনাবাহিনীকে কি ভূমিকা রাখতে হবে, নানা রকমের প্রশ্ন আলোচনা আছে। আপনি কি মনে করেন যে নির্বাচনোত্তর পরিস্থিতি কি খুব বেশি সংঘাতময় হয়ে উঠবে, বা ডোনাল্ড ট্রাম্প যদি কোনো কারণে হেরে টেরে যান, তাহলে তিনি কি কোনো নাটক টাটক করবেন কিনা? আমি আপনার এই প্রশ্নের উত্তরটা দেব, তার আগে আমি একটা কথা বলছি যে আপনারা যেভাবে ডোনাল্ড ট্রাম্পকে বলছেন, এটা কিন্তু
আমেরিকার সাধারণ জনগণ বোঝে যে এখানে তার গাফিলতি আছে, তার ভেতরে একটা উগ্রতা কাজ করছে, এবং আসলে সারা বিশ্বেই কিন্তু একটা জাতীয়তাবাদের উগ্রতা তৈরি হচ্ছে। সমস্যাটা হচ্ছে জো বাইডেন যে কারণেই হোক ডেমোক্রেটের খুব শক্তিশালী ক্যান্ডিডেট নন। আপনি জানেন তার বাট একটা জাস্ট আরেকটু যোগ করে দিই, এখানে ট্রাম্পের সঙ্গে পেন্স এবং বাইডেনের সঙ্গে কমলা, এটি কি কোনো মাত্রা যোগ করছে কিনা, বা ভোটারদের বিবেচনার মধ্যে কোনোভাবে কিছু কাজ করে কিনা, সেটা একটু বুঝতে চাই। আমি ব্যক্তিগতভাবে বা আমরা যেটা ভেবেছিলাম যে কমলা হ্যারিস আরো ভোকাল হবেন, অনেক বেশি কথা বলবেন, অনেক চমৎকার ভাবে ভাষণ দেবেন এবং মানুষজনকে বোঝাবেন, আমরা সেই ভাইব্রেন্সটা, সেই রেজোনেন্সটা পাইনি। ট্রাম্প কিন্তু অত্যন্ত ভালো বাক শিল্পী আপনি যদি বলেন, সেই তুলনায় কিন্তু নিঃসন্দেহে সেই তুলনায় কিন্তু জো বাইডেন ট্রাম্পের ব্যর্থতাগুলো আনতে পারেন না। ডোনাল্ড ট্রাম্পের নিন্দুকেরা বলে থাকেন যে তার একটা সুবিধার জায়গা হচ্ছে যে তিনি প্রচুর মিথ্যে কথা বলেন বা বলতে পারেন, তো সেটির জন্য অনায়াসে বলতে পারেন, মানে সেটা সুবিধা, ভালো বাকপটুতার জন্য প্রচুর মিথ্যে কথা বলতে পারলে তার জন্য একটু সুবিধা হয়। আমেরিকান যারা ফার্মার আছেন, যারা একটু কম সাদা, কম শিক্ষিত সাদা আছেন, তারা কিন্তু এই বুলিং গুলো খুব পছন্দ করে। এই বুলিংটাকে ডোনাল্ড ট্রাম্প পুঁজি করার চেষ্টা করছেন। তো আমরা জানি, পৃথিবীর সব মানুষই জানে যে ডোনাল্ড ট্রাম্প বা বরিস জনসন যা করে সেগুলো আসলে পৃথিবীকে জন্য কল্যাণকর নয়, কিন্তু এই কথাগুলো ভালো করে বোঝানোর জন্য যে একটা প্রতিদ্বন্দ্বী প্রার্থী লাগবে, সে অর্থে কিন্তু জো বাইডেন অতটা প্রতিদ্বন্দ্বী প্রার্থী হতে পারেননি। 77 বছরের একজন ভদ্রলোক, সবাই ভয় পাচ্ছে যে ইনি তো বক্তৃতা দিতে গিয়ে ভুলে যাচ্ছেন, নিজেকে মনে করছেন সিনেটর, প্রেসিডেন্ট পদপ্রার্থী মনে করছেন না। এই কথাগুলো ট্রাম্প বিভিন্ন ভাবে এনে তাকে স্লিপি জো বলছেন, যে এই জো তো ঘুমায় সারাক্ষণ, বেসমেন্টে বসে থাকে সারাক্ষণ, সে তোমাদের কি প্রেসিডেন্ট হতে পারবে? দেখো আমি করোনা থেকে চলে এসেছি, 3 দিনের মাথায় আমি বেরিয়ে এসেছি, আমি তো 20 বছর আগের যুবক হয়ে গেছি। এই কথাগুলো আসে। তো যাই হোক, এই জন্য কিছু দুর্বলতা তো সব প্রার্থীরই আছে। তো আপনি যেটা বলছিলেন যে সংঘাত হবে কিনা বা কোন পর্যায়ে যাবে, আমার মনে হয় কি জানেন, শেষ পর্যন্ত আমেরিকান যে সংস্কৃতি, এটা রেড স্টেট না, ব্লু স্টেট না, উই আর ইউনাইটেড স্টেট, এই যে একটা মনোভাব আছে, সেটা বোধহয় থাকবে। হ্যাঁ, প্রস্তুতি নেওয়া হচ্ছে, একটা উগ্রবাদী চিন্তা ভাবনা হচ্ছে, কিন্তু দিনের শেষে আমার কাছে মনে হয় যে দুই প্রেসিডেন্টের যিনি হারবেন, আইনকে এবং পদ্ধতিকে ভালো মনে করে স্বীকার করে নিয়ে সবাই মিলে এগিয়ে যাবেন, এটাই আমার মনে হয়। আমার মনে হয় না যে আমার স্টেটে অত তো আমি পরিকল্পনা দেখছি না। হ্যাঁ, বিভিন্ন শহরে আপনি যেভাবে বলছেন যে দোকানপাট বন্ধ করে দেওয়া হচ্ছে, হোয়াইট হাউসের চারপাশে দেয়াল দেওয়া হচ্ছে, এগুলো আসলে এক ধরনের প্রিভেনশনের চিন্তা ভাবনা, বাট আমার মনে হয় না শেষ পর্যন্ত মানুষের জয় হবে, সত্যের জয় হবে, এবং দুই প্রেসিডেন্টই এদের যে পদ্ধতি আছে, এতদিনের গড়া যে গণতান্ত্রিক পদ্ধতি, তার কাছে ফিরে আসবেন বলে আমার মনে হয়। আমি একটু ইয়ে করতে চাই, আমি এটির জন্য বলছিলাম যে একজন কি বলা যায়, খুব পোড় খাওয়া রাজনীতিবিদ, তিনি কোথায় প্রার্থী হয়েছেন এটির একটি দৃষ্টিভঙ্গি থাকে, আর একজন হঠাৎ করে রাজনীতিবিদ তিনি একটি নেতৃত্ব পেয়েছেন, সেটি আমি কিন্তু অশ্রদ্ধা করছি, আমি মানে কালচারটার কথা বলছি। যে কথাটা ডক্টর মোস্তাফকান্দে বলবার চেষ্টা করছেন যে আমেরিকার রাজনীতি কিন্তু রিপাবলিকান এবং ডেমোক্রেটদের যে বাইপার্টিসান রাজনীতি ছিল, সেখানে কিন্তু ফ্লোর ক্রসিং ভোট ছিল। আপনি দেখেছেন ডেমোক্রেটরা কিন্তু রিপাবলিকানদের পক্ষে ভোট দিয়েছে, রিপাবলিকানরা ডেমোক্রেটদের পক্ষে ভোট দিয়েছে, কিন্তু গত 2016 থেকে এটি কিন্তু একটু পার্টিসান ভোটের মধ্যে চলে গেছে। এর কারণটা কি? মানে ইগোইস্টিক হয়ে গেছে। এই নির্বাচনে তো রিপাবলিকানদের একটা গ্রুপ আছে যারা ট্রাম্পের এগেইনস্টে কাজ করছে। আমি সেই কথাটাই বলতে চাচ্ছি যে যখন পার্টি মনে করে একজন ব্যক্তি যখন তিনি মানে ইউনিলেটারাল লিডারশিপের মধ্যে চলে যাচ্ছেন, এই যে আপনি যে কথাটা বলছেন, যেমন বাইডেনের ব্যাপারে যে কথাগুলো অনেকে বলে থাকেন যে 77 বছর 4 বছর মানে 81 বছর পর্যন্ত বেচারা নাও বাঁচতে পারে, কামালা হ্যারিস বোধহয় প্রেসিডেন্সি করবে। আমার ধারণা এ কারণেই হয়তো বাইডেন ক্যাম্পেইন থেকে, আমি জানি না এক্স্যাক্টলি, হয়তো বাইডেন ক্যাম্পেইন থেকে কিছুটা তাকে সারপ্রাইজ করে রাখা হচ্ছে, যেন ভোটাররা না বোঝেন যে একজন ইমিগ্রেন্টদের পরিবারের একজন এশিয়ান বংশোদ্ভূত একটি নারী একসময় আমেরিকার প্রেসিডেন্সি বোধহয় নিয়ে যাবে। এই কথাটা না হলে কিন্তু তার যে স্পিরিট ছিল,
তার যে এই ফোর্স ছিল, যে কামালা হ্যারিসের আগের যে রোলগুলো ছিল পলিটিশিয়ান হিসাবে যে রোলটা ছিল, এটা কিন্তু তিনি প্লে করছেন না। হয়তো বাইডেন ক্যাম্পেইনের এটা ইয়ে হতে পারে, একটা ট্যাকটিস হতে পারে যে তাকে খুব বেশি ফোকাস করলে ওরা বলবে যে দেখছো এই কিন্তু এই ৭৭ বছর কিন্তু ৭৯ বছরে মারা যাবে, আর এ কিন্তু বাকি 2 বছর তোমার প্রেসিডেন্ট হবে। এই কথাটাকে চেপে দেওয়ার পলিসি হতে পারে কিনা আমি জানি না, বাট আমি এটি বলবো যে একজন প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্টও বা বাংলাদেশের প্রধানমন্ত্রীও একেবারেই এককভাবে না, একটা লিডারশিপ টিম স্পিরিটে চলে। আমেরিকার একজন প্রেসিডেন্ট, যেমন আপনি একটা কথা শুরুতে বলেছিলেন যে আমাদের অনেকে আওয়ামী লীগের লোক বলেন যে আমার এই পার্টি ভালো, বিএনপির লোক এই পার্টি ভালো। আমেরিকার পলিসি কিন্তু প্রেসিডেন্ট তৈরি করেন না। আমেরিকার প্রেসিডেন্ট কি করবেন, তিনি কোন ফন্ড ব্যবহার করবেন, কোথায় কিভাবে হাঁটবেন, পা দিবেন, তার একটা ফর্মুলা আছে। ও ফর্মুলার বাইরে তার যাবার কোনো পথ নেই। তিনি কোথায় থাকবেন, কোথায় কি করবেন, কোনো সময় কিছু একটু গ্রে এরিয়া আছে, তিনি সেখানে প্লে করে ফেলেন, কথাবার্তা বলে ফেলেন। কিন্তু কাগজ যেগুলো ওই তৈরি হয়ে আসে, বাংলাদেশের আমলনামায় কি লেখা থাকবে সেটি কিন্তু একজন ডেস্ক অফিসার, বাংলাদেশ ডেস্ক যিনি দেখছেন, তিনি তৈরি করে প্রেসিডেন্টকে দিন। প্রেসিডেন্ট হয়তো যাওয়ার আগে হয়তো 2-1টা বেসিক জিনিস হয়তো দেখেন, এর বাইরে তার খুব রোল থাকে না। কিন্তু নিজস্ব দৃষ্টিভঙ্গিতে এই যে পলিসিতে যে টিমগুলো তৈরি করা, বাইডেনের কথা যারা বলছেন যে বাইডেন কিছু করতে পারবেন কিনা, এই প্রেসিডেন্ট ট্রাম্প যখন নির্বাচনে দাঁড়ালেন, আমাদের মনে আছে কিনা একটা স্টেটমেন্ট আমি এক জায়গায় পড়েছিলাম যে তিনি রাষ্ট্রের জন্য এত সময় দিবেন, তার স্ত্রীও যদি বাড়তি সময় কিছু এই 75 বছর বয়সের লোকের কাছ থেকে দাবি করেন, তখন তিনি কোথায় যাবেন। এগুলোর একটা পরিসংখ্যানও কিন্তু বেরিয়েছিল। এটি বিষয় নয়। 91 বছরে মাহাতির মোহাম্মদ যদি মালয়েশিয়ার মতো দেশের প্রধানমন্ত্রিত্ব করে বিশ্বে একটু হম্বতম্বি করেও বেড়াতে পারেন, আমি সেটাতে যাচ্ছি না, এটি ইস্যু হবে না। ইস্যুটা হবে যে জায়গাটাতে আমেরিকা দেখছি আমরা যাচ্ছে, আমরা কিন্তু সেই জায়গায় আমেরিকা যাক আমরা চাই না। প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হন বা বাইডেন হন, আমরা চাই রাজনীতির জন্য রাজনীতির জায়গায় থাকে, প্রেসিডেন্সি যেন গুরুত্বপূর্ণ থাকে প্রেসিডেন্ট ব্যক্তির থেকে। তা না হলে কিন্তু বিশ্ব কিন্তু ইমব্যালেন্সড হয়ে যাবে। আপনি চাইনিজ বিজনেস যেভাবে প্রমোট করছে, এই যে আমাদের প্রতিবেশী দেশগুলোকে নিয়েও যদি আপনি একটা কথা বলেছেন যে বাংলাদেশকে অত গুরুত্ব দিবার কিছু নেই, আমি প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে গুরুত্ব দিবেন বা দেননি আমি এই কথা বলিনি। আমি বলছি যে বাংলাদেশ এখন একেবারেই ফেলনা নয়, কারণ চায়না, আমেরিকা বা উন্নত দেশগুলো বাংলাদেশকে যে নিয়ে যেভাবে একটু ভাবে হাঁটে, একটু সালামাদা ইদানিং করে, এটা কিন্তু এমনি করে না। ভূ রাজনৈতিক লিডারশিপটাকে যদি আপনি প্রয়োজন মনে করেন, আমার বাংলাদেশকে কি আমেরিকার লিডারশিপ দেওয়া দরকার নেই, কিন্তু আমেরিকার কিন্তু বাংলাদেশকে সহ একটা লিডারশিপ দেওয়ার, একটু রিজিওনাল লিডারশিপ দেওয়ার প্রয়োজন হয়। সুতরাং আমি মনে করবো আমি সেখানে আর নিজেকে ছোট পাবো না। এই যে ভার্মেন্টের 3টা ইলেকটোরাল ভোট, কিন্তু আপনার ক্যালিফোর্নিয়ার আছে 55টা ইলেকটোরাল ভোট, তাই বলে ভার্মন্টকে কি আমি ডিজোন করতে পারছি নাকি? ওকেও নিতে হবে, কারণ বিশ্বের একটা ফোটাও তো আপনার জন্য ক্ষতিকর হতে পারে। গ্লোবালাইজেশন যেটি আছে, আমেরিকা যদি শুধু বলেন যে আমেরিকা থেকে তো এই ভাইরাস আসে নাই, চায়না থেকেও যদি আসে, মারা তো গেছে আপনার এখানে প্রায় 2,38,000 লোক। এইটি তার মানেটা কি? মানে গ্লোবালাইজেশনের যে ইম্প্যাক্ট, এটি কিন্তু আপনি আমেরিকা যত ভালোই সুপ্রিমেসি করেন না কেন, আপনি এটা টেকাতে পারবেন না যদি বিশ্ব পরিস্থিতি আপনাকে অনুকূলে না থাকে। আপনার পৃথিবীব্যাপী যদি জঙ্গিবাদের উত্থান ঘটে, আমেরিকা কিন্তু নিরাপদ থাকবে না। সুতরাং আমেরিকাকে আন্তর্জাতিকীকরণের মানসিকতা থেকে বাংলাদেশের মতো দেশকেও কিন্তু ভূ রাজনৈতিক কারণে গুরুত্ব দিয়ে যেতে হবে। এবং গুরুত্ব দিচ্ছে কিনা আমরা দেখতে পাচ্ছি। ইদানিং যে দৌড়ঝাঁপ বিভিন্ন জায়গা থেকে হচ্ছে, তাতে আমরা বুঝতে পারছি আমাদের গুরুত্ব বেড়েছে। এবং আমাদের গুরুত্বকে রক্ষা করবার জন্য আমি দেশি প্রবাসী আমরা যারা আছি, প্রত্যেকে যার যার জায়গা থেকে আমাকে ছোট ভাববার কোনো কারণে এই জায়গাটাকে মানসিকতায় যেতে হবে। এই যে ট্রাম্পের পক্ষে যে ভোট বা প্রার্থনা করছেন বা ফান্ড রেজ করছেন আমাদের বাংলাদেশিরা, আমি খুশি হচ্ছি ব্যক্তিগতভাবে এই কারণে যে অ্যাটলিস্ট সে প্রুফ করছে যে আমি আমেরিকার মূল রাজনীতিতে একটা কন্ট্রিবিউট করবার জায়গায় চলে গেছি। এমন অনেক প্রার্থী এবার কিন্তু বাংলাদেশি অনেক প্রার্থী কিন্তু আপনি রিপাবলিকান থেকে কজন আসবে জানি না, আমি জানি ডেমোক্রেট থেকে অনেক পলিসি জায়গাগুলোতে, যেমন ফিলাডেলফিয়ার মতো জায়গা, নিনা আহমেদের মতো, এরকম অনেক জায়গাগুলোতে আমাদের লোকজন চলে আসবে। তারা কিন্তু মূল রাজনীতিতে আমাদের ভূমিকা রাখবে। এটিকেই আমাদেরকে সামনে নিতে হবে। এবং আমেরিকার মতো যদি রাজনৈতিক সংস্কৃতি না থাকে, তাহলে সেখানে বাংলাদেশও থাকবে না, ভারতও থাকবে না। ভারতেরও তো একটা বেশ বড় একটা ভোটের রাজনীতি আছে। কামালা হারিস তো অরিজিনেটেড ফ্রম ইন্ডিয়া, এবং তার মায়ের দিক থেকে তো সে আসলে ভারতীয় বংশোদ্ভূত বলে একটা প্রচারণা আছে। তার বাবা কিন্তু জ্যামাইকান, ওখানে কিন্তু ভারতীয় ভোটার আছে। বাবার বিষয়টা একসময় ইগনোর করলে চলবে না। যদি আপনি প্রাইম মিনিস্টার মোদির বন্ধুত্বকে যদি গুরুত্বপূর্ণ করেন, কমলা হারিসের উত্তরাধিকারের রক্তের দাবিও তো কিছু ভারতীয়দের মধ্যে থাকবে, সেটিও তো ডেমোক্রেটরা পেতে পারেন। আমি ডেমোক্রেটরা যাচ্ছে কি সেটা যাচ্ছে, আমি একটা একাডেমিক ডিসকাশন করছি। আপনি মোদির ছবিটাকে যদি ব্যবহার করে মনে করেন আমি ভারতীয় ভোটের দাবিদার, কমলা হারিসের রক্তের উত্তরাধিকার তো ভোটের দাবি। কমলা হারিস কিন্তু ভারতীয় কিছু নীতির, বিশেষ করে কাশ্মীর ইস্যুতে কিন্তু সে অত্যন্ত
সমালোচনা মুখর ছিল এবং সেখানে এটি কিন্তু মাথায় রাখতে হবে। এবং সেটা যে দুজন ভারতীয়- প্রার্থী যাবেন বা যারাই আসবেন তাদের ব্যাপারে যে ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে খুব পরিবর্তন হবে আমি কিন্তু সেটি মনে করি না। জি। কিন্তু আমি চাই রাজনৈতিক একটা মানে আন্তর্জাতিকীকরণের একটা So, আবহাওয়া যেন আমরা একটু থাকে। আলোচনার শেষে চলে এসেছি ডক্টর মুশতাক মাহমুদ। জানি বা হয়তো ফলাফল ইউজুয়ালি খুব বেশি সময় লাগার কথা না, কিন্তু এবার হয়তো একটু বেশি সময় লাগতে পারে। নাটক টাটক হলে তো আরো বেশি সময় লাগবে। বাট আপনার কাছে একটু শুনতে চাই যে আপনার গেসকে আপনি কি মনে করছেন কে বিজয়ী হবে? এটা জাস্ট একটা প্রেডিকশন, এটি কোনো অর্থ বহন করে না, করবেও না হয়তো চূড়ান্ত বিচারে, তার বোঝার জন্য বলছি। আমি বিশ্বাস করেন, মনে প্রাণে বিশ্বাস করি ডেমোক্রেটিক যে আইডিওলজি, দ্য ফিলসফি, সেটা পৃথিবীর জন্য কল্যাণকর, আমেরিকার ভাবমূর্তিকে অত্যন্ত উপরে তুলবে। আমি মনে মনে চাই, আমি নিজে বিশ্বাস করি যে ডেমোক্রেটিকরা আসুক, কিন্তু আমি এটা খুব জোর গলায় বলতে পারছি না এবার। সত্যি আমার যে ফিলিংসটা যে বোধহয় ট্রাম্প আসবে। আপনি আপনার তাই মনে হচ্ছে শেষ পর্যন্ত? এটা আমার প্রেডিকশন যে ট্রাম্প এসে যাবে, যতই আমরা যোগ বিয়োগ করি না কেন। আমি যেভাবে ওর সভা সমিতিতে যে পরিমাণ জনগণ হচ্ছে, বিভিন্ন ফক্স টেলিভিশনের এবং অন্যান্য জায়গায় আমি যা দেখছি, তাতে আমার মনে হচ্ছে, আমার ভুল হোক, আমি চাই আমার ভুল হোক। বাট ডক্টর মুশতাক, ফক্সকে তো আমরা জানি ফক্স ট্রাম্পের পক্ষের একটা টেলিভিশন চ্যানেল, কিন্তু ফক্সের পোল কিন্তু বাইডেন আগে ফক্সের পোল কিন্তু বাইডেনকে এগিয়ে রাখছে। হ্যাঁ, কিন্তু জানেন লাস্ট পর্যন্ত কিন্তু পোল কাজ করে না। এই শিক্ষাটা কিন্তু আমরা পেয়েছি, এবং আমি বলছি না যে বাইডেন এই শিক্ষা নিয়ে কাজ করছে না, খুব ভালোই কাজ করছে। এবং আপনি জানেন যে হিলারি ক্লিনটনের সময় ওবামা খুবই ভোকাল ছিলেন, তখন হিলারি ক্লিনটন সাপ্রেস হয়ে গেছেন, এই কারণে এবার ওবামাকেও আনা হয়নি। আমরা 2016 শিক্ষাটা নিয়ে কাজ করছি। তো আমি চাই যে জো বাইডেন আসুক কিংবা ডেমোক্রেটিক সরকার আসুক, কিন্তু আমি আবার বলি এটা আপনার মধ্যে আশঙ্কা আছে এবং আপনার ধারণা যে ট্রাম্পই হয়তো শেষ পর্যন্ত জিতে যাবেন, সার্বিক পরিস্থিতি মিলিয়ে আপনি যেভাবে তিনি ঢুকে গেছেন, মানে আপনার আকাঙ্ক্ষার বিপরীতে আপনি মনে করছেন, আপনি চান যেটা সেটা হয়তো হচ্ছে না, সেটি আপনি মনে করছেন। এবার এই জিনিসটি উনি যেটা ফিয়ার করছেন, কারণ হিসাবটা তো এরকম 30 এবং 70, আপনি 30 নিয়ে কত প্লে করবেন আর 70 নিয়ে আমারে কত হারাবে, এই জায়গাগুলো যখন আপনার সামনে থাকে, মানে অঙ্কের হিসাবটা, এই যে আপনি ইলেকটোরালের হিসাবের যেটা কথা বলছেন, 30 লক্ষ ভোট বেশি পেয়েছেন, মানে 30 লক্ষ নাগরিক বেশি পছন্দ করেছে হিলারি ক্লিনটনকে, কিন্তু তারপরেও তিনি প্রেসিডেন্ট হতে পারেন নাই, ট্রাম্প হয়েছেন। এই কৌশলগুলো হয়তো ট্রাম্প অনেক ভালোভাবে হয়তো ইউটিলাইজ করবেন, বা তার যে হোয়াইট যে সুপ্রিমেসির যে ডিপ্লোমেসিটা আছে সেটাকে হয়তো তিনি তার ইন কান্ট্রিতে এটাকে ভালোভাবে ইউটিলাইজ করবেন। আমি মানে দিনান্তে যে কথাটি বলবো সেটি হচ্ছে, কি মনে হয় আপনি কি আমার কাছে মনে হচ্ছে যে উনি যে কথাটা ফিয়ার করছেন, এবার রিপাবলিকান পার্টির মধ্যে পার্টিকে যেভাবে কিছুটা ইগনোর করা হয়েছে, মানে প্রেসিডেন্ট যেভাবে অ্যাটলিস্ট ব্যক্তি প্রেসিডেন্ট যেভাবে তার রিপাবলিকান পার্টিকে সামহাও বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে যেভাবে একটু অসম্মান করেছেন, অশ্রদ্ধা করেছেন, এটার একটা প্রভাব হয়তো থাকতে পারে। সেটির কারণে যে আমাদেরকে যার কাছে আমাদের কোনো মান নেই তাকে বসিয়ে রেখে কি 4 বছর আপনি কি মনে হচ্ছে, সেটা বিশ্লেষণ, আপনার কি ধারণা? এটা শেষ পর্যন্ত আমার মনে হয় এই হিসাবগুলোতে, বিশেষ করে ঘরে যখন একটু বিরোধ আছে, গৃহ বিবাদ যেহেতু কিছুটা আছে, ডেমোক্রেটসদের মধ্যে কিন্তু গৃহ বিবাদ নেই, এটি কিন্তু বরং আরো কিছু কনসলিডেশন হয়েছে এই অশ্বেতাঙ্গদের উপরে নানান রকমের চাপ। আপনি মনে করছেন? আমার মনে হচ্ছে যে হয়তো এবার যদি শেষ পর্যন্ত সবকিছু সুন্দরভাবে রাজনৈতিকভাবে যদি যায়, হয়তো বাইডেন এসেও যেতে পারে, কিন্তু কোনো ল্যান্ডস্লাইড ভিক্টরি আমি সেরকম বড় কিছু হবে বলে মনে করি না। তবে আমি একটা কথা বলতে চাই, আমার হাতের সময় নেই, শেষ কথা একটা কথাই বলতে পারবো যে যিনি বিজয়ী হন বা যিনি হারেন, রাজনীতি যেন সেখানে বিজয়ী হয়। আমি সেই জিনিসটাই চাই। অনেক ধন্যবাদ ডক্টর মুশতাক মাহমুদ এবং মিস্টার শাকিল চৌধুরী। দর্শক, নির্বাচনের ভোট গ্রহণ চলছে এবং আমরা চাইব যে নির্বাচনটি সুষ্ঠু হোক, নির্বাচনের ফলাফল সুষ্ঠুভাবে গণনা হোক এবং নির্বাচনী ফলাফল রাজনীতিবিদরা, বিবদমান পক্ষগুলো মেনে নিক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জয় হোক, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের জয় হোক, এটি আমাদের সকলের প্রত্যাশা। এবং এই নির্বাচনের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার হারানো গৌরব মর্যাদা ফিরে পাক এবং মার্কিন যুক্তরাষ্ট্র আরও শক্তিশালী হোক, সেটি বিশ্ব রাজনীতির জন্য, বিশ্ব অর্থনীতির জন্য, বিশ্বের নিরাপত্তার জন্য অনেকখানি কল্যাণকর হবে বলে অনেকেই মনে করেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।